দর্শক, বাজেট প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। স্টারভিস স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে এবং আপনাদের দর্শকদেরকেও। আপনি জানেন যে আজকের প্রস্তাবিত যে বাজেট ছিল সেটি পাশ হতে যাচ্ছে সংসদে। প্রায় এক মাস এই প্রস্তাবিত বাজেটটি বিভিন্ন আলোচনা হলো। আপনার দৃষ্টিতে এবারের বাজেটে কোন কোন দিক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিংবা আসলে সরকার কোন কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছে এবারের বাজেটে? এই বাজেটটা যদি আমরা বিশ্লেষণ করে মোটামুটি অর্থনীতিবিদরা যেভাবে বলছেন, আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকে অ্যালোকেশনটা বাড়ানো হয়েছে, ফোকাসটা বাড়ানো হয়েছে। একটা গতিশীল উন্নয়নশীল দেশের জন্য যে সমস্ত খাতগুলো বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কিছুটা রিঅ্যালোকেশনের একটা ধারা দেখা যাচ্ছে। কিন্তু সমস্যাটা আসলে বোধহয় সেখানে না, কারণ আমাদের অ্যালোকেশন বাড়লেই যে গুণগত দিকটা সেখানে বজায় থাকে সেটা না। আমরা বছরের পর বছর দেখে আসছি যে অ্যালোকেশন আর আমরা যেই লক্ষ্যমাত্রা, নাম্বারের লক্ষ্যমাত্রা না, উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আমরা আসলে অর্জন করতে চাই, যে বেঞ্চমার্কগুলো, ওগুলো অনেক সময় আসলে পূরণ হয় না। সুতরাং আমাদের একটা দেখতে হবে নাম্বারের বিষয়টা, যে আমরা গত বছরের চেয়ে আমাদের বাজেট এবার অনেক বড়, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটা আমাদের একটা ধারাবাহিকতা। কিন্তু আমাদের আসলে বড় বাজেটের যে জাস্টিফিকেশন, এটা কিন্তু আমরা কখনোই আসলে ওইভাবে এক্সপ্লোর করি না যে আমাদের আসলে প্রতি বছরই একটা বড় বাজেট থাকতে হবে কিনা এটার ব্যাপারে। এই বাজেটে বেশ কিছু বিষয়ে জোর দেওয়া হচ্ছে, যেমন বিনিয়োগ বান্ধবতার কথা বলা হচ্ছে, সবসময় এটা বলা হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু এখানে সমস্যা যেটা দাঁড়াচ্ছে, আমরা চাচ্ছি যে কর্মসংস্থান বাড়ুক, আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ুক, এগুলো সব ঠিক আছে। কিন্তু এই যে কর্মসংস্থানের বিষয়টা যদি আমরা দেখি, সেখানে আমরা একটা টার্গেট দিয়েছি যে আমরা এত জব ক্রিয়েট করব এক বছরের মধ্যে। তো সেটার জন্য বিনিয়োগটা কিভাবে আসবে সেটা একটু আমাদের বোঝার দরকার আছে, জনগণেরও দর্শকদেরও বোঝার দরকার আছে। কারণ কর্মসংস্থান বাড়াতে হলে শিক্ষাটাকে এই কর্মসংস্থানের সঙ্গে অ্যালাইন করতে হবে। আমাদের আসলে সেই অ্যালাইনমেন্টটা এখনও পুরোপুরি নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে কোন ধরনের জব তৈরি করতে চাই। যেমন আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে অনেক গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা জব পাচ্ছে না, অথচ আমাদের ভোকেশনাল ট্রেনিং আরও বেশি দরকার, কারিগরি ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার ঘাটতি রয়েছে। সুতরাং এটা শুধু বাজেটের বরাদ্দের বিষয় না, এটা হচ্ছে যে আমরা গুণগতভাবে আমাদের বাজেটটা যেভাবে অ্যালোকেট হচ্ছে সেটা ব্যবহার করতে পারবো কিনা। আর ওই সমস্ত ক্ষেত্রে যেগুলো কর্মসংস্থানকে সাপোর্ট করে, আনফর্চুনেটলি ওদিকে কিন্তু বরাদ্দটা খুব বেশি বাড়ে নাই। সুতরাং এক্ষেত্রে বেশ কিছু গ্যাপ আছে। আরও একটা দিক যেটা আমাদের আলোচনায় আসা দরকার, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কতগুলো বাধা আমরা দেখতে পাচ্ছি, যেটা সরকার আশা করছি ওভারকাম করার জন্য তাদের একটা স্ট্র্যাটেজি বা পরিকল্পনা থাকবে। সেটা হচ্ছে যে সরকারি খাতে কিন্তু বেশি জব তৈরি হয় না, জব আসলে তৈরি হয় বেশিরভাগই প্রাইভেট সেক্টরে। আর প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়তে হবে। গত কয়েক বছরে কিন্তু প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কমে গেছে। সেটাকে যদি সচল করতে হয়, আরও প্রবৃদ্ধি বাড়াতে হয়, তাহলে আমাদেরকে এটা কিন্তু মূল যোগানটা দেয় ব্যাংকিং সেক্টর। সেখানে আবার একটা কম্পিটিশন আছে যে সরকার কত ঋণ এখান থেকে নেবে, আবার তারপরে কতটা বাজেটে তো বড় একটা ঘাটতি রয়েছে, সেটা একটি বড় অংশ সরকার ব্যাংকের দিকে ঝুঁকতে পারে। এটা একটা বড় ধরনের ঝুঁকি, কারণ আমাদের ব্যাংকিং সেক্টরটা অলরেডি এখন একটা ক্রাইসিসের পর্যায়ে আছে। সুতরাং এই ব্যাংকিং সেক্টর থেকে আরও ঋণ নিয়ে আমরা প্রাইভেট সেক্টরে কতটা জব তৈরি করতে পারবো, এর যে বিশ্লেষাত্মক ব্যাখ্যা, সেটা কিন্তু আমাদের কাছে নেই। সুতরাং এখনও বাজেট পাস হয়েছে, আমরা অবশ্যই পাস হয়ে যাবে সেটা দেখাই যাচ্ছে, কিন্তু এটার আলোকে আমরা এক বছর পরে আমরা কি বলতে পারবো যে আসলে যে লক্ষ্যমাত্রাগুলো দেয়া হয়েছিল সেগুলো আমরা অর্জন করতে পারবো? এখন সেই কনফিডেন্সটা বিল্ড হয়নি। আপনি শিক্ষাখাতে গুণগত মানের কথা বলছিলেন। আমরা যদি বাজেটকে স্বল্প কিংবা মধ্যম আয়ের যারা মানুষ রয়েছে তাদের দিক থেকে বিবেচনা করি, তাহলে এবারের যে বাজেট, প্রস্তাবিত বাজেট যেটি আজকে পাশ হতে যাচ্ছে, সেটি আসলে কতটা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের স্বস্তি দিতে পারে? এখানে বেশ কিছু দিক আছে যেখানে করের আওতা বাড়ানোর কথা ছিল, সেটা অনেকটুকু সংকুচিত করা হয়েছে। একই সাথে সাথে কিছু কিছু বিষয়, ভর্তুকির বিষয়টা এখনও থাকবে, এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকার বেশ সেন্সিটিভ বলে মনে হচ্ছে। কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে এই যে মুদ্রাস্ফীতি কিন্তু আসলে বাড়ে কেন,
বা কেন এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এটা আরও বেশি জটিল হয়ে যায়, তার কারণ হচ্ছে যে আমাদের বাজারটাতে এফিসিয়েন্সি নাই। এই বাজারটা আসলে অনেকটাই একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত। আমরা যদি শুধু ভোজ্য তেলের কথাই বলি, আমরা যদি ওপেন করে দিতাম যে এখানে 100, 200, 500 ইম্পোর্টার থাকবে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। এটাকে যদি কনসেন্ট্রেট করে 4-5 জন 10 জনের হাতে ছেড়ে দেওয়া হয় আর তারা যদি মার্কেটটা নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আমরা যেই বেনিফিটটা পেতে পারি এই বাজেট থেকে, ওই বেনিফিটটা একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত মার্কেট থেকে পাওয়া সম্ভব না। সুতরাং আমাদের কিছু রিফর্মের জায়গা আছে। এই বাজেটের যে বেনিফিট, আমরা ধরে নিচ্ছি এর পেছনে সদিচ্ছা রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এর পেছনে ভালোভাবে কাজ হবে, কিন্তু অন্যদিকে যে সমস্ত সাপোর্টিং স্ট্রাকচারাল রিফর্মগুলো দরকার, সেটা হলে এগুলো সম্ভব হবে। আপনি বলছিলেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট আসলে কিভাবে কাজ করতে পারে। আপনি জানেন যে আজকে 2026-27 অর্থবছর যে প্রথমার্ধের, সেখানে মুদ্রানীতি ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আমরা বরাবরই দেখি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তো মুদ্রানীতি একটি সবচেয়ে বড় টুলস, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে এই টুলসটা কতটুকু কার্যকর হচ্ছে কিংবা কেন পুরোপুরি কার্যকর হতে পারছে না? তার একটা অন্যতম কারণ, আমার সম্প্রতি একটা বই আমি এটা বিশেষ করে আলোকপাত করেছি, ইনফ্লেশন অ্যান্ড দ্য হার্ড ট্রুথ। আর সেই হার্ড ট্রুথটা হচ্ছে এই যে আমাদের মুদ্রাস্ফীতির সমস্যাটা মুদ্রানীতি থেকে যতটা মানে এফেক্টেড হতে পারে, আমাদের আসলে কাঠামোগত দিকটার দিকে আরও জোর দেওয়া দরকার। তার কারণ হচ্ছে আমরা যদি প্রাইস ফরমেশনের কথা চিন্তা করি, যে আসলে প্রাইসটা কোত্থেকে আসে, অর্থাৎ এই যে একজন ফার্মার, সে বাংলাদেশে একটা প্রত্যন্ত এলাকা থেকে সে তার কৃষিকাজ করে সেই ফসলটা বাজারে আনলো, আর সেও পেল না তার যে মূল্য সেটা, আর যখন সেটা বাজারে আসছে যারা মানে ভোক্তা আছে তাদের একটা উচ্চ মূল্য দিয়ে এটা সংগ্রহ করতে হচ্ছে। এখানে যে গ্যাপটা, এই যে মধ্যস্বত্বভোগীদের যে জায়গাটা, এই জায়গাটা যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এটা শুধু সেন্ট্রাল ব্যাংকের ওই মুদ্রানীতির মাধ্যমে কন্ট্রোল করাটা সম্ভব না। আপনি বলতে চাচ্ছেন যে মুদ্রার প্রবাহ আসলে নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ এখানে স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে। আর স্ট্রাকচারাল প্রবলেমগুলো আসলে আর সমাধানে সরকার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে পারে? প্রথম কথা হচ্ছে এখানে স্বচ্ছ মার্কেট দরকার। যেখানে যেখানে, আমি একটু সিম্পলি ধরেন দেই, রংপুরের একজন ফার্মার, সে তার সবজি ঢাকায় আনবে, তার যে কস্ট, এখানে ট্রান্সপোর্টেশনের কস্ট আছে ঢাকায় আনার জন্য, আর সরকারের কিছু ভ্যাটের বিষয় সেটা থাকতে পারে, আর কোনো কস্ট এখানে আসলে থাকা উচিত না। কিন্তু আমরা জানি যে আমরা ভোক্তা হিসাবে যখন এটা পাই, তখন 3-4 গুণ বেড়ে যায়, যেটার বেনিফিটটা কিন্তু ভোক্তাও পায় না, সেটা যে উৎপাদনকারী সেও পায় না। সরকারের অবশ্যই এখানে দুর্নীতির বিষয় আছে, এখানে ক্ষমতার অপব্যবহারের দিকটা আছে। আমরা যদি এই দিকে সতর্ক হই, সচেতন হই, দায়িত্বশীল হই এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করি, আমার মনে হয় নতুন সরকারের অনেক কিছু ভালো উপহার দেওয়ার সুযোগ আছে। নতুন সরকার তো বারবার বলছে কল্যাণ রাষ্ট্রের কথা, এবং আমরা এবার বাজেটেও দেখেছি যে সামাজিক নিরাপত্তা খাতে একটি বড় এখানে বরাদ্দ রাখা হয়েছে। সেই কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কিংবা সামাজিক নিরাপত্তা খাতে তো একটি বড় ব্যয় এখানে করতে হবে সরকারকে, সেখানে আসলে চ্যালেঞ্জগুলো কী কী? ওয়েল, প্রথমত হচ্ছে যে আমরা অতীতের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে আমরা কথা ছিল যে কথায় না বড় হয়ে কাজে বড় হব, কিন্তু আমাদের আসলে কথায় আমরা বেশি বড় হয়েছি। আমরা জাতিকে অনেক কথা বলেছি, অনেক স্বপ্ন দেখিয়েছি, কিন্তু সেটা দুর্নীতির সয়লাবে ভেসে গেছে। সরকারের প্রথম দায়িত্ব হবে যে জনগণের প্রতি, জনগণ যে ম্যান্ডেট দিয়ে তাদেরকে এনেছে, সেই ম্যান্ডেটের প্রতি জবাবদিহিতার অনুভূতি নিয়ে, সচেতনতা নিয়ে অগ্রসর হওয়া, এবং যেখানে যেখানে বটল নেকগুলো আছে, বাধাগুলো আছে, সরকার চাইলে এটা অবশ্যই দূর করতে পারে। এখানে একটা সদিচ্ছার বিষয় আছে। আমরা কি আসলেই ক্ষমতার সত্যিকার উৎস জনগণকে মনে করি? জনগণ এরকম সরকারের পাশে থাকবে যদি সরকার সেই সদিচ্ছা নিয়ে কাজ করে। কিন্তু আমাদের স্ট্রাকচারাল প্রবলেমের একটা অংশ হচ্ছে এই যে আমরা আসলে এই যে মধ্যস্বত্বভোগী যারা যারা দুর্নীতি করে, যারা ব্যবসায় নিজেদের মানে বিশেষ সুবিধা আদায় করার চেষ্টা করে, যেটাকে আমরা বলতে পারি এলিট ক্যাপচার্ড ইকোনমি, তো সেখানে আমরা যদি তাদের কাছ থেকে ক্ষমতাটা ধরে রাখতে চাই, তাহলে ওই জনগণের যে আস্থা এবং জনগণের যে কল্যাণ, ওটা কথায় থাকে, কাজে থাকে না। আমরা আশা করব যে নতুন সরকার যে ম্যান্ডেট নিয়ে এসেছে,
জনগণ তাদেরকে যে ম্যান্ডেটটা দিয়েছে তার প্রতি সম্মান দেখিয়ে তারা এ বিষয়ে সচেতন হবেন ইনশাআল্লাহ। আপনি একটা কথা বলছিলেন যে বাজেটে বরাদ্দর চেয়ে বাজেটের বাস্তবায়নে গুণগত মানের দিকে গুরুত্ব দেওয়ার কথা, এবং গতকালকে প্রধানমন্ত্রী সংসদে এই কথাটি বলেছেন যে বাজেটে বরাদ্দর চেয়ে আসলে গুণগত মানটাকে ধরে রাখা বেশি জরুরি। আমরা দেখেছি যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সময় পিছিয়ে থাকে, এবছরও যে বিগত অর্থবছর সেখানে আসলে 50% বেশি বাস্তবায়ন করতে পারেনি। গুণগত মান আসলে কিভাবে সেই বাস্তবায়ন করতে পারে? ওয়েল, এজন্য যে কোনো একটা, অনেক দেশের অভিজ্ঞতা আছে, এখানে কিছু কেপিআই সেট করতে হয়। সেই কেপিআই ধারণ করে সেগুলো অর্জন করার জন্য আমরা কতটুকু অগ্রসর হচ্ছি সেটা আমাদেরকে দেখাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা টার্গেট দিয়ে দিলাম এবছরে, আগামী বছর গিয়ে দেখলাম সে টার্গেটগুলো পূরণ হয় নাই, যে অর্থ বরাদ্দ হয়েছে সেটা বাস্তবায়ন হয় নাই। এটার জবাবদিহিতা কী, এটার কনসিকুয়েন্সটা কী? এই কনসিকুয়েন্স যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে এবং যারা যারা এই সমস্ত বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট তাদের মধ্যে সেই কনসিকুয়েন্সগুলো পরিষ্কার না হবে এবং তারা দেখতে পাবে যে যা করার সেটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, কতটুকু করতে হবে, এটা না করলে যে কনসিকুয়েন্স, আনফর্চুনেটলি সেই ধারাবাহিকতাটা আমরা এখনও বিল করতে পারি নাই। সুযোগ আছে, আমরা চাইলেই অনেক ভালো ভালো দেশে সরকাররা জনগণের কল্যাণকে সামনে রেখে তারা কাজ করছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের কথাই আমরা বলি, তারা তো এগিয়ে যাচ্ছে এবং তাদের যে গুড গভর্নেন্সের যে ইনিশিয়েটিভ, এ থেকে আমাদের শেখার আছে, আমাদের অনেক কিছু দেওয়ার আছে, শেখার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সদিচ্ছাটা, যে আমরা যেটা বলি সেটা যেন করি। আচ্ছা, আমরা প্রতি বছরই তো শুনতে পাই বিভিন্ন আশার বাণী সরকার পক্ষ থেকে কিংবা যারা নিয়ন্ত্রণে থাকেন তাদের পক্ষ থেকে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি সেখানে কিছু দুর্নীতির কথা তো বারবার চলে আসে, বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রিতা, অপ্রয়োজনীয় প্রকল্প, এবং সেখানে দুর্নীতি তো রয়েছে। এই জায়গাটাকে, দুর্নীতি কমাতে সরকার আসলে কি পদক্ষেপ নিতে পারে? আপনি গুড গভর্নেন্সের কথা বলছিলেন। এখানে গুড গভর্নেন্সের প্রথম কথা হচ্ছে যে এখানে কারা এই ডিসিশন মেকিংয়ের সঙ্গে ইনভলভড। এখানে প্রশাসন আছে, এখানে এই প্রশাসনের বিষয়টা একটা বড় জটিলতা তৈরি হয়ে আছে, কারণ ওখানে কিন্তু সত্যিকার অর্থে কোনো দায়বদ্ধতা নেই। আমরা দুর্নীতির কথা শুনি, কিন্তু সেখানে আমরা দেখি না, হয়তো সাময়িকভাবে কেউ বরখাস্ত হলো বা কেউ বদলি হলো, এই ধরনের আমরা শুনি, কিন্তু সত্যিকার অর্থে কোনো কনসিকুয়েন্স নাই। আমরা যদি এই ক্ষেত্রে মানে হার্ড ইয়েতে কোনো না যাই, তাহলে পরে আমরা তো দৃষ্টান্ত তো নাই যে আমি কিছু ভুল করলে, খারাপ করলে তার কনসিকুয়েন্স আছে। এইটা প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই কালচারটা গড়ে উঠবে না। এবারে বাজেটে যে অর্থ সংস্থান, এটি একটি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এই অর্থ সংস্থানের ক্ষেত্রে আমরা দেখেছি যে এনবিআরকে একটি বড় টার্গেট দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে নতুন যে রিভাইজড হচ্ছে বাজেট, প্রস্তাবিত বাজেট যেটা পাশ হতে যাচ্ছে, সেখানে বেশ কিছু খাত থেকে ট্যাক্স, কর এগুলোর মকুব দেওয়া হয়েছে। সার্বিক বিষয় নিয়ে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ সংস্থান কতখানি চ্যালেঞ্জ হতে পারে? এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে যে আমরা প্রতি বছরই দেখি যে কর, রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা যে টার্গেটটা দেই, এখানে ঘাটতি থেকেই যায়। এটা ওর একটা স্ট্রাকচারাল প্রবলেম, অর্থাৎ এটা এক বছর বাড়লো, এক বছর কমলো তা না। এই ঘাটতিটা আমাদের একটা নিয়মিত ঘাটতি। এর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে যাদের কাছ থেকে আমরা কর আদায় করতে বেশি সক্ষম, তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে কর আদায় করছি না বলতে এই জন্য বলছি যে পারছি না তা না, করছি না। অর্থাৎ বিভিন্ন দুর্নীতির ফাঁকফোকলে পড়ে কোটি কোটি টাকা যেখানে মানুষের দেওয়ার কথা, সেখানে তারা 1/10 বা সামান্য কিছু দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। সুতরাং এনবিআরের যে দুর্নীতি আছে সেটাও থেকে আমাদের মুক্ত হতে হবে, এবং তারাও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারে। শুধু আমরা যদি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে জাতিকে সামনে এগিয়ে যেতে হলে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যেটা আমি বলি আমাদের 3টা ঘাটতির কথা আলোচনা হয়। বাজেট ঘাটতি, এইটা আসলে একটা কৃত্রিম ঘাটতি, আমাদের এত বড় বাজেটেরই প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাজস্ব আদায়ের ঘাটতি, এটাও একটা ফাঁক সেখানে রয়ে গেছে, বড় একটা ফাঁক। কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ঘাটতি সেটা হলো যেটাকে আমি বলি ডেফিসিট অফ এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। আমি মনে করি এই জায়গাটায় সরকারের যদি ফোকাস থাকে, এবং এটা এক বছরে পরিবর্তন হবে না, আমরা যদি একটা ধারাবাহিকতা তৈরি করি, দৃষ্টান্ত স্থাপন করি, জবাবদিহিতার একটা প্রেক্ষাপট এবং কাঠামো তৈরি করি, ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের অবশ্যই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করছি সরকার বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো ওভারকাম করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আলোচনায় যোগ দেওয়ার জন্য।